নিরাপত্তাই যখন নিরাপত্তাহীন, সে নিরাপত্তা দেওয়ার বড় দায়িত্ব হচ্ছে নিরাপত্তা বাহিনীর। যেমন পুলিশ লাইনেই পুলিশের আক্রমণের পুলিশ নিজেই আক্রমণের শিকার। বাল্যবিবাহ নিয়ে নতুন মত এসছে, তার মানে শিশু বয়সেও সে নিরাপত্তাহীন। ব্যাংকে আমানত রেখে আমানতকারী নিরাপত্তাহীন। আমরা সার নিয়ে আপনার কৃষক নিরাপত্তাহীন, বেতন ভাতা নিয়ে কর্মচারী নিরাপত্তাহীন, এমনকি সিটি কর্পোরেশনের সবচেয়ে কম বেতনের চাকুরে ঢাকা শহরের তারাও বেতন ভাতা পাচ্ছে না, সবাই নিরাপত্তাহীন। এজন্য প্রিয় দর্শক, আজকে আমাদের বিষয় নিরাপত্তা কি নিরাপত্তাহীন, এবং এই বিষয় নিয়ে আমরা আজকে নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি আয়োজন চলমানে আপনাদেরকে আমি মাসুদ ইমরান মান্নু জানাচ্ছি স্বাগত। আমাদের এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন নেক্সাস টেলিভিশনে, এছাড়াও ইউটিউবে সরাসরি দেখতে পাচ্ছেন নেক্সাস টেলিভিশন লাইভে, আর ফেসবুকের ভেরিফাইড পেজ নেক্সাস টেলিভিশনে আপনারা এখনও দেখতে পাচ্ছেন, এবং পরেও সময় সুযোগ করে আবারও দেখে নিতে পারবেন আমাদের নানা আলোচনা। আমাদের এই বিষয় নিয়ে আলাপ করার জন্য আমাদের সাথে দুজন অতিথি বরাবরের মতোই যুক্ত আছেন। আজ যারা এসছেন, প্রথমে আমি পরিচয় করে দিচ্ছি। আমার ডান পাশ থেকে ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনাকে স্বাগত। এবং মঞ্জুর আলম পান্না, সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক, আপনাকেও স্বাগত। আমরা যেখান থেকে শুরু করতে চাই, যে এই প্রশ্নটা আমি প্রথমেই রাখতে চাই, সংসদ সদস্য ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, আপনাকে। নিরাপত্তা বাহিনী যে অনিরাপদ হয়ে পড়ছে একটি দেশে, কিভাবে দেখছেন বিষয়টা? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক সহ সকল দর্শনার্থীকেই শুভেচ্ছা এবং সালাম। প্রথম কথা হচ্ছে যে বর্তমান বাংলাদেশের যে নিরাপত্তা ব্যবস্থাটা, এটা আমরা আসলে কোনোভাবেই কোনো দেশের সচেতন নাগরিক হিসেবে কারোর জন্যই কাম্য নয়। তবে আমাদের একটু ব্যাকগ্রাউন্ডে যে চিন্তা করতে হবে যে এই যে দেশের নিরাপত্তাহীনতা কবে থেকে শুরু হলো। আমরা কিন্তু এই নিরাপত্তাহীনতা উত্তরাধিকারী সূত্রে পেয়ে এসেছি, এবং আমরা দীর্ঘ 17 বছরে যেমন নিরাপত্তাহীনতার একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম, সেখান থেকে আমরা যখন 18 মাস দেখলাম ইন্টারিম গভর্নমেন্টে পেয়েছিলাম সম্মানিত সংসদ সদস্য, যে পুলিশ লাইনে ঢুকে পুলিশকে তৌহিদি জনতার নামে বা সে নামে পেটাবে, এবং এরকম কি পেয়েছিলাম? আমাদের কি উত্তরাধিকার এরকম আছে? সেই সময়টা আসলে দেশের গণতন্ত্র বলতে কিছু ছিল না, প্রথম কথা যেটা। আর এখন তো আছে, এখন তো গণতন্ত্র অবশ্যই আছে। কোন সময় ছিল না? সেই সময় কি পুলিশ মার খেয়েছে এমন একটা ঘটনা বলতে পারবেন আপনি? না, সেই সময় তো সাধারণ জনগণ পুলিশকে ভয় পেত। সেই সময়টা সাধারণ জনগণের বাক স্বাধীনতা ছিল না, তারা চাইলেই সঠিক বিচারটা পেত না। তার মানে কি এখন কি তাহলে আপনি বলতে চাচ্ছেন সাধারণ জনগণ বাক স্বাধীনতা পেয়েছে, এখন সে উল্টো পুলিশকে মারবে? পুলিশ মারতে অবশ্যই পুলিশ মারাটা কাম্য নয়, কারণ তারা নিরাপত্তা বাহিনী, এবং এই নিরাপত্তা বাহিনী যদি না থাকে, আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখেছি যখন তারা নিষ্ক্রিয় ছিল কিভাবে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, সন্ত্রাসবাদ হয়েছিল, এবং সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা তো ছিলই না। সিম্পল ডাকাতি করতে এসে সাধারণ মানুষকে, পাবলিককে খুন করার মতন ঘটনা আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখেছি। ঠিক আছে, সেটা দেখেছি। এখন আমি বলছি, এখন বর্তমান অবস্থাটা যেটা, এটা কিন্তু হচ্ছে একটা ট্রেডিশনালি ঘটনাগুলো চলে আসছে। যেমন ইন্টারিম গভর্নমেন্টের সময় 5ই আগস্টের পরে আমরা দেখেছি বহু পুলিশ সদস্য তার কর্মস্থলে যোগদান করেনি, বহু পুলিশ সদস্য আত্মগোপনে রয়েছে। তো এবং আমরা থানা পুরানো দেখেছি, জেলখানা পুরানো দেখেছি, প্রচুর অস্ত্র লুট হতে দেখেছি 5 তারিখ থেকে 8-10 তারিখ পর্যন্ত। কিন্তু তারপরে প্রমাণ নয় না, ঘটনাগুলো ঘটেছে দেখেই বর্তমানে যেটা হয়েছে যে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীতে দেখা গেছে যে একটা বিশাল সংকট তৈরি হয়েছে। অনেক জায়গায় দেখা গেছে যে আমাদের পুলিশদেরকে নতুনভাবে নিয়োগের প্রসেস রয়েছে। একই সাথে হচ্ছে যে পুলিশরাও সেই সময় একটু নিরাপত্তাহীনতাই ছিল, তাদের মধ্যে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে।
সার্বিক পরিস্থিতি মিলিয়ে আমরা একটু একটু তাহলে মানে সাংবাদিক মঞ্জুরা পান্নার কাছে যাই। আমি এই বিষয়টাই, আপনি যে বিষয়টা তুললেন, মঞ্জুরা পান্না, আপনার কি মনে হয় যে এই যে পুলিশ লাইনে ঢুকে পুলিশকে মারলেন, এবং যারা মারলেন সিসি ফুটেজে সবার ছবি আছে, এই হলে কিন্তু তারপরে আবার পুলিশ যারা আহত হলেন তাদের বড় অংশকে আবার মানে শাস্তিস্বরূপ বদলিও করে দিলেন সরকার, কিন্তু আপনি কি কখনো শুনতে পেয়েছেন যে যারা মারলেন তাদের কাউকে সরকার ধরেছেন কিনা, কোনো কেস হয়েছে কিনা, আইনি প্রচেষ্টার ভিতরে এসছে কিনা? আমি একটু আপনার কথার উত্তর দিতে গিয়ে মানে একটু থেমেছিলাম বোধহয় কয়েক সেকেন্ড। আমি স্তম্ভিত প্রিয়াঙ্কা একজন সংসদ সদস্য, আইন প্রণেতা, তিনি যে কথা বললেন দলীয় দৃষ্টিকোণ থেকে, এটি বলা ছাড়া ওনাদের আর কোনো উপায় নেই আমি মনে করি, এবং তিনি বাধ্য হচ্ছেন এখানে এসে এই কথাগুলো বলতে, তখন তার তো দলের বিরুদ্ধে বলার কোনো স্কোপ নেই। বিষয়টি হচ্ছে যে ঘটনাটিকে ধামাচাপা দেয়নি। পান্না ভাই, ঠিক আছে, প্রিয়াঙ্কা বলেন, আপনি অতটুকু বলে তারপর আজকে আপনাকে বলেন আপনি যেটা বলছেন। সরকার কিন্তু বিষয়টিকে ধামাচাপা দেয়নি। সরকার দেখেছে যে পুলিশ লাইসেন্সে যখন একটা দলবদ্ধভাবে একটা মবের মতন তৈরি করা হচ্ছে, তখন সেখানে আসলে পুলিশ লাইসেন্সে থাকাকালীন অবস্থায় পুলিশে যারা দায়িত্বরত ছিল তারা থাকা অবস্থায় কিভাবে একটা মব তৈরি হয়। তো ঠিক আছে, এখন দেখি আমরা আসলে মানে এখন তো একটু পান্না ভাইয়ের কাছে যাই, ওনাকে একটু বলতে দিতে হবে। অবশ্যই শিওর। শুনুন, আমরা হতাশ, পুরোপুরি হতাশ। এই আমি যে হতাশা ব্যক্ত করছি 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে বারংবার বলেছি, আপনি দেখুন, অনলাইনে দেখুন, বিভিন্ন টকশোতে দেখুন, আমার কন্টেন্টে দেখুন, আমার তো ছোটখাটো একটা প্ল্যাটফর্ম আছে, অসংখ্যবার বলেছি এই মুহূর্তে বিএনপির যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসা প্রয়োজন, যেহেতু আর কোনো অপশন নাই। সেই আমরা হতাশ, এবং আমরা মনে করেছিলাম যখন আমাদের প্রধানমন্ত্রী, তিনি যখন প্রধানমন্ত্রী হননি 17 বছর পর দেশের মাটিতে বললেন আই হ্যাভ এ প্ল্যান, মার্টিন লুথার কিং এর সেই একটা বিখ্যাত উক্তি তিনি পুনরুচ্চারিত করলেন, মানুষ আশায় বুক বেঁধেছিল। 6 মাস চলে গেছে, তার সেই প্ল্যান সম্পর্কে আমরা এখন কিছুই জানতে পারিনি। আমরা হতাশ হচ্ছি, এই কারণে হতাশ হচ্ছি। সঞ্জিদা প্রিয়াঙ্কা আপা বলছিলেন যে সব মানে উত্তরাধিকার সূত্রে পেয়েছে। আচ্ছা, ধরে নিলাম যে গ্যাস বিদ্যুতের সংকট উত্তরাধিকার সূত্রে পেয়েছে, এখানে অনেক কথা আছে, আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে। আমরা জ্বালানি নিরাপত্তা নিয়ে একটু পরে যাই, আগে আমি এই জন্য এক কথা বলছি, ধরে নিলাম অর্থনীতির অবস্থা খারাপ, উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এবং ওরা যখন বলছেন যে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, তখন কিন্তু আবার ইন্টারিম গভর্নমেন্টটা পাশ কাটিয়ে যাচ্ছে, ওটা নিয়ে কিছু বলবে না তারা। ডক্টর ইউনূসের একটা কেশাগ্র স্পর্শ করেও তারা কিছু বলবে না। কেন বলবে না, আমরা ভেরি মাচ কনফিউজড, যদিও অনেকে জানি। আচ্ছা, কিন্তু ডক্টর ইউনূসের সময় কি ধরুন অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে কি পুলিশ লাইন বা থানা অ্যাটাক হয়েছে? পুলিশ অ্যাটাকে শিকার হয়েছে কোথাও, কোথাও মানে সেটা থানায় দমভক্তি প্রকাশ করেছে, হ্যাঁ, এনসিপির নেতারা গিয়ে, সেটা হয়েছে, সেটা অন্য বিষয়। আচ্ছা, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী মানে এরকম সংগঠিত অ্যাটাক, মানে একটা পুলিশ লাইনে যেখানে একদম রেঞ্জের, মানে ধরেন চট্টগ্রামের যিনি মানে প্রধান উনি এসছেন, এরকম সকল স্তরের পুলিশের সকল বড় কর্মকর্তাদের নিশ্চয় না। এখন বিষয় হচ্ছে যে উত্তরাধিকারী সূত্রে কি আমরা এটাও পেয়েছে, যখন শেখ হাসিনার সময়, আওয়ামী লীগ সরকারের সময় আমাদের মধ্যে সাংবাদিকদের একটি অংশ অয়েলিং করতো, চাটুকারিতা করতো, সেটা উত্তরাধিকার সূত্রে। এখন সাংবাদিকদের একটি শ্রেণী কি পরিমাণ চাটুকারিতা করছে আমরা দেখছি না? আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যথেষ্ট ট্রোল করেছি, এখন কি হচ্ছে? তখন কোনো সাংবাদিক বলেনি যে আমি আওয়ামী লীগ করি, আমাকে আমার পাওনা বুঝিয়ে দিতে হবে। এখন তো চিৎকার করে বলা হচ্ছে যে আমি তো বিএনপি করেছি, আমার পাওনা কই, আমার পদ পদবি কই। এটা কি উত্তরাধিকার সূত্রে? এবং এই যে পুলিশের কথা বলা হচ্ছে, এটাও কি উত্তরাধিকার সূত্রে? আওয়ামী লীগের সময় পুলিশ আক্রমণের শিকার হয়েছে, এটি বিএনপি নিজে করেছে দায় মুক্তি দিয়ে। 5 আগস্টের পরে পুলিশ হত্যাকাণ্ড যেগুলো ঘটেছে, এই হত্যাকারীদের দায় মুক্তি দিয়ে। পুলিশকে আপনি কি মোটিভেশনে কাজ করেছেন? এই যে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জনাব সালাউদ্দিন সাহেব, না, দায় মুক্তি দিলে কি, আমার একটা প্রশ্ন, দায় মুক্তি দিলে কি এখন চাইলেই পুলিশকে মারা যাবে? না, সেটি নয়। পুলিশ মনোবল ফিরে পেত যে তাদের ভিতরকার যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে বিচার হচ্ছে, অন্তত বিচারটি পাওয়া যায়। পুলিশ এখন কার কথা শুনবে?
পুলিশ এখনো যে ডিপ স্টেটে খেলা চলছে সেই ভয় থাকবে? এখন ওই 5ই আগস্ট আন্দোলনের নেতৃত্বে যারা ছিল তারা তো এখন অন্যতম শক্তিশালী এবং সরকারের বলা যায় এক অর্থে তারা একসাথে মিলেমিশে সরকার চালাচ্ছে, সরকারের অন্যতম অংশীদার বলা যায় এটি। এখন আপনি এনসিপির বিরুদ্ধে কিছু দেখবেন না, আপনি জামাতের বিরুদ্ধে কিছু দেখবেন না, এবং বিভিন্ন ইস্যুতে তারা এক। না, এইভাবে এই মনে ঢালাও হয়ে গেল, এই বলাটা মনে ঢালাও হয়ে যাবে। আপনি আমি কেন ঢালাও বলছি সেই উত্তরটা তো আপনাকে নিতে হবে। আপনি তো পাল্টা আমাকে এটা করতে পারেন না বা আপনি মন্তব্য করতে পারেন না। যখন যখন এইটা আমরা বলতে পারি যে ধরেন এনসিপি তো মার্কিন চুক্তির সময় মারামারি হয়েছে, তো মার্কিন চুক্তি সিলেটে মার্কিন চুক্তির ক্ষেত্রে কোনো বিরোধিতা করা হবে না, সংসদে কোনো আলোচনা হবে না, আমি বলবো না। তারা একসাথে সবকিছু করছে। যখন হামের শত শত শিশু মারা যাচ্ছে, যখন ইউনুসের বিরুদ্ধে একের পর এক মামলা করতে যাচ্ছে, প্রায় সব মামলা, একটা মামলা বোধহয় শোনা কি বলে এটাকে তদন্তের নির্দেশ দেওয়া যায় কিনা রুল জারি করা হয়েছে খোদ হাইকোর্ট থেকে। সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে সব ধরনের বাদ দিয়ে দিচ্ছে। আমি কি বলবো না তাহলে তারা সবাই এক মানে মিলেমিশে আছে? আপনি যদি বললেন যে ঢালাও ভাবে মন্তব্য করছি যে তারা একসাথে সরকার চালাচ্ছে, ওইটা ঠিক আছে, মানে তাহলে আমি কেন বলবো বড় বড় ইস্যুতে যখন কোনো বিরোধিতা নাই, বড় বড় ইস্যুতে যখন সরকারকে কোনো কোশ্চেন করছে না এনসিপি কিংবা জামাতে ইসলামী, আমি কেন বলবো না তাহলে মিলেমিশে তারা সবকিছু করছে? না, যেমন ধরেন ডাক্তার প্রিয়াঙ্কা এখানে একটা কথা বলেছেন যে পুলিশের এই বিষয়টা নিয়ে সরকার ধামাচাপা দেয়নি, এরকম একটি কথা বলেছে। ধামাচাপা দেয়নি। এখন আপনি গ্যাসের ক্ষেত্রে, বিদ্যুতের ক্ষেত্রে বলা হচ্ছে যে 2 বছর আগে ঠিক হবে না, এখন আমি স্বীকার করে নিচ্ছি ঠিক হবে না, তাই বলে আমি তার কোনো সমালোচনা করবো না? ধামাচাপা দেওয়া হয়নি বিধায় আমি সেটি নিয়ে কোনো প্রশ্ন করবো না। এখানে ধামাচাপার একটা প্রশ্ন আছে, মানে আমি একটা বলি, একটু ডাক্তার প্রিয়াঙ্কার কাছে আসি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ব্রাহ্মণবাড়ি এলাকাটা এরকম যে গান বাজনা সিনেমা বহু বছর ধরে তাদের মধ্যে নিষিদ্ধের মতো আর কি, ওখানকার পরিস্থিতি আলাদা। এইটা কি আসলে ধামাচাপা দেওয়া নয়? না, দেখেন ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি যে কোনো ঘটনাই যদি দেখি, হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়ার কথা তো এতক্ষণ আমরা আলোচনা করলাম, আমরা একটু জানতে চাই, যেহেতু আপনি আইন প্রণেতা, আরেকটা জিনিস আমার আরো একটা কিউয়ারি আছে আপনার কাছে। জি অবশ্যই সেখানে যাব। হ্যাঁ, আমরা ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাটা আছি, এখানে যদি সরকার ধামাচাপা দিতে চেত নানাভাবে দিতে পারতো, কিন্তু বর্তমান সমস্যাটা হচ্ছে কি, একটা দেশে অতিরিক্ত গণতন্ত্র থাকলে যা হয় বা অতিরিক্ত বাক স্বাধীনতা, এক্সপ্রেসিভ ভাব যেটা থাকলে যা হয়, সেটাই ঘটনাটা ঘটতেছে। আপনি দেখেন সেখানে বুঝলাম দীর্ঘদিন যাবৎ গান বাজনা তারা পছন্দ করে না, তারা এই জিনিস থেকে বিরত, ঠিক আছে, ওই ঘটনাটা ঘটলো এবং এভাবে দলবদ্ধভাবে ওই জায়গাটায় গেল, ঠিক আছে, ওই জায়গাটায় গেল কিভাবে, এক্সেসটা পেলো কিভাবে, হ্যাঁ, এবং এই জায়গাটায় কারা গেল, এটার জন্য তো অবশ্যই একটা সঠিক তদন্ত হচ্ছে, ডেফিনেটলি তদন্ত হচ্ছে কি অবশ্যই হচ্ছে, স্থানীয় একটি সালিসির মাধ্যমে শেষ করা হয়েছে, মানে এবং একদম স্পষ্টভাবে ওই যে মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের সাথে বসে মানে একদমই, এবং ওখানে যে হেফাজতের যিনি প্রধান তার সাথে বসেই এটা পুলিশ সুপার এবং অন্যরা বসে রফা করেছেন। কিন্তু যেই 3 সদস্য বিশিষ্ট পুলিশকে বিচারের আওতায় আনা হলো বা তাদের নামে ক্লেম করা হলো, ডেফিনেটলি তাদেরকে নিয়েও তো তদন্ত চলছে এবং ঘটনাটা নিয়ে অবশ্যই কিন্তু তদন্তের আওতায় চলছে, এবং সরকার কিন্তু আমি যেটা বললাম চাইলে তারা হাইড করে রেখে এটাকে আরো ইন্টারনালি সমাধান করতে পারতো। আপনি দেখেন আমি এখানে একটু রংপুরের যে 4 জন পরিবারের যে 4 জন সদস্যকে খুন করা হলো, সেখানেও যদি আমরা যাই, যখন নাকি পোস্টমর্টেম রিপোর্ট, ফরেনসিক এবং পুলিশের বক্তব্যের সাথে অসামঞ্জস্যতা পাওয়া গেল, তখনই কিন্তু ওই কাতোয়ালি থানা থেকে মামলাটা কিন্তু টোটালি হচ্ছে ডিবি অফিসে ট্রান্সফার করা হলো। কেন? ফার্দার তদন্তের জন্য। তাহলে আমরা কিন্তু সরকার কিন্তু যে কোনো ঘটনাকে প্রাধান্য দিচ্ছে। আর আরেকটা কথা হচ্ছে, একটা দেশে বিচ্ছিন্ন এরকম ঘটনা ঘটবেই, বিচ্ছিন্ন ঘটনা ঘটে না। আমি আবারও বলি, আমরা একটু আবারও ঈশের কাছে যাই, মানে উনি যেহেতু সাংবাদিক উনি আরো ভালো বলতে পারবেন। একটা কথা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার যে ইতিহাসের দিকে যদি তাকান, সেই সুর সম্রাট আলাউদ্দিন খান থেকে শুরু করে এখন ওখানে আনন্দ আশ্রম আছে, এখানে গানের মানে সম্ভবত উপমহাদেশের সবচেয়ে বড় ঘরানাগুলো এখানে। অতএব আপনি যদি বলেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেন গান বাজনা সিনেমা বহু বছর ধরে তাদের মধ্যে নাই, এই কথাটা মনে হয় ঠিক হবে না একদমই, কারণ ঐতিহাসিকভাবে ঠিক হবে না। আমি বলবো যে কাইন্ডলি ইতিহাসটা যদি আপনি দেখেন, এবং এইখানে যতজন বড় বড় সেতারবাদক হয়েছেন এটা এই উপমহাদেশের, যেমন ধরেন ওস্তাদ আলী খান যাকে বাবা সাহেব বলে, সারা ভারত বর্ষের
ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের সেতার বাদকরা বাবা সাহেব বলে সম্মান করেন। এখন কথা হচ্ছে যে যেমন ধরেন যে যখন আপনি বলবেন যে বহু বছর ধরে তাদের মধ্যে নিষিদ্ধের মতো আর কি, এইটা তো আসলে ওটা জায়েজ করা। আর দুই নম্বর হচ্ছে যে যারা অ্যাটাক করলেন তাদের ক্ষেত্রে তো আপনি কিছু করলেন না। আচ্ছা, এখানে আমি একটু বলবো প্রথম যে কথাটা, এটা না লোকালি স্থান টু স্থান, ইউনিয়ন টু ইউনিয়ন ভ্যারি করে, কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ডও ভ্যারি করে। যেহেতু আমার নিজস্ব একটা নির্বাচনী এলাকা আছে, আমি জানি যে ঘটনাগুলো কি হয়। পুরো একটা জেলার রিচুয়াল একরকম, সাংস্কৃতিক একরকম, কিন্তু একটা জেলার একটা আসনের একটা ইউনিয়নের সাংস্কৃতিক পরিবেশ বলি, তাদের রিচুয়াল আরেক রকম হতে পারে। যেমন এমন অনেক প্রোগ্রাম আছে যে আমি বক্তব্য শেষ করেছি আমার নির্বাচনী এলাকায়, তার পরবর্তীতে একটা ছোটখাটো সাংস্কৃতিক প্রোগ্রাম করা উচিত, কিন্তু সেই জায়গাটায় দেখা গেছে একটু ইসলাম ধর্মী বা ধর্মপ্রেমিক মানুষজন বেশি, তারা রিকোয়েস্ট করেছে এই জায়গাটায় যেন গান বাজনা না হয়। আমার কিন্তু সেটা শুনতে হয়েছে। এখন আমি যদি তাদের সাথে বিরোধে যেতে চাই, তাহলে কিন্তু আমি জোরপূর্বকভাবে সেখানে আমার সেই সাংস্কৃতিক প্রোগ্রাম কমপ্লিট করতে পারি, কিন্তু আমি কিন্তু সেটা করিনি। তাহলে এটা হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করে। ডাক্তার প্রিয়াঙ্কা, আমরা একটা পান্না ভাই, আমি অবশ্যই আপনার কাছে ফেরত আসবো। হ্যাঁ, আমরা একটা ছোট্ট বিরতি নিব। আমরা চলমানে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমরা আবার ফিরে আসব। চলমান পাওয়ার্ড বাই পুষ্টি। ফিরে এলাম আবার চলমানে পাওয়ার্ড বাই পুষ্টি। আমরা আলোচনা যেখানে করছিলাম এবং ডাক্তার প্রিয়াঙ্কা যেটা বললেন যে কোনো কোনো এলাকায় হয়, মানে সব যে উপজেলা জেলাতে হয় না বিষয়গুলো। যদি এরকম হয় তাহলে কিশোরগঞ্জে কেন, মানে মানে আমি এই প্রশ্নটা নিয়ে যেতে চাই মঞ্জুর আলম পান্নার কাছে, যে কিশোরগঞ্জে সঙ্গীত সন্ধ্যা বন্ধ, ঈদে মিলাদুন্নবীর নামে জশ্নে জুলুসের বিরুদ্ধেও তৌহিদি জনতা নেমে গেছে। তারপরে আরেকটা হচ্ছে আপনার এই যেটা মানে নৌকাবাইজ করতে দিচ্ছে না, এই ব্যাপারগুলোকে আমি যদি একসাথে আপনি বলতে বলি, আপনি কিভাবে দেখবেন? এবং সব জায়গায় কিন্তু আপোষ করা হচ্ছে, তাহলে কেন আপোষ করা হচ্ছে? আমি পাল্টা প্রশ্ন করলাম। আমি এই আপোষটা খুঁজছি। আপনি পাল্টা প্রশ্ন করছিলেন, আমি উত্তর দিয়েছি। এখন আবার আমি পাল্টা প্রশ্ন করলাম যে কেন আপোষ করতে হচ্ছে, কাদের সাথে মিলেমিশে আপোষ করে সরকার চালাতে হচ্ছে? আমার এই প্রশ্ন উত্তর কি দিবেন? দেখে আমাদের তাহলে ডাক্তার প্রিয়াঙ্কার জন্য রেখে দিলাম প্রশ্নটা। যখন বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য ভাঙা হচ্ছে, তখন কেন সরকারের পক্ষ থেকে বাধা দেওয়া হয় না? বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙা হলো, সেখানে কেউ জানে না, স্থানীয় বিএনপি নেতা জানে না, ডিসি জানে না, ইউএনও জানে না, পুলিশ কর্মকর্তা জানে না। যখন এটি গণমাধ্যমে ব্যাপক আকারে লেখালেখি হলো, তখন ওটি থামানো হয়েছে। কেন এগুলোকে চোখে দেখা হচ্ছে না? যখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গুম খুন করা হলো, তাদের জন্য সুযোগ সুবিধা দেওয়া হবে বা ভাতা দেওয়া হবে, অবশ্যই দেওয়া হোক, আমরা চাই, কিন্তু সেটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কেন? জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হবে, যারা নিহত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি, সেগুলো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কেন? এবং এই 5 আগস্ট, আমি আপনাকে ছোট্ট করে সমীকরণটা দিয়ে দিচ্ছি। এই 5 আগস্ট আন্দোলন যেভাবে শুরু হয়েছিল, সব মানুষ তো সমর্থন করেছিল। কেন সমর্থন করেছিল? তাদের যে চেতনা তারা শো করেছিল আমাদের সামনে, মুক্তিযুদ্ধ ভিত্তিক গান বাজিয়ে, মুক্তিযুদ্ধ ভিত্তিক স্লোগান দিয়ে, বঙ্গবন্ধু নামে স্লোগান দিয়ে অনেক আওয়ামী পরিবারের সদস্যরা নেমেছিল। তারপর কি দেখা গেল? 5 আগস্টের পরপরই মুক্তিযুদ্ধই টার্গেটেড। তাহলে এবং সেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এই যে গুম খুনের যারা শিকার হয়েছে তাদের সাহায্য দেওয়া হবে, অধিদপ্তর খোলা হচ্ছে, জুলাই অধিদপ্তর। কেন? আমি মুক্তিযুদ্ধ বিষয়টা এজন্যই আনলাম, কারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, কারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে পাল্টে দিতে চায়। এবং বিএনপির মানে যিনি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাহেব তো স্বাধীনতা ঘোষক বিএনপির দাবি অনুযায়ী। যদি তাই হয়ে থাকে, কেন তাদের সাথে আপোষ করতে হচ্ছে? আপনি সমীকরণগুলো মেলান। আপনি যেতে চাচ্ছিলেন প্রিয়াঙ্কা, যেতে পারেন। ডাক্তার প্রিয়াঙ্কা, মানে উনি যে প্রশ্নটা করছে যে আমাদের কাছে আমরা দেখছি আপোষ করছে, যেমন ধরেন যে নৌকাবাইজ এইবার করে আগামীবার করা হবে না, এইরকম একটি কথা দিয়ে এবার নৌকাবাইজের ব্যবস্থাটা করা হচ্ছে। হ্যাঁ, আর একই সাথে পান্না, ওনার সাথে আরেকটা কথা আমি যুক্ত করি। আমি জানি না আপনি মানে নির্বাচনের পরে আমাদের গিয়েছেন কিনা, মানে আমাদের জাতীয় স্মৃতিসৌধে গিয়েছেন?
মানে যদি কখনো যান, আমি জানি না আমাদের আমি প্রেসিডেন্ট সাহেব গিয়েছেন, আমাদের যিনি প্রেসিডেন্ট হয়েছেন ওনাকে খুবই সাধুবাদ, কিন্তু এরা যেই যাচ্ছেন ঢাকা থেকে যাওয়ার পথে হাতে আপনার গাবতলী পার করার পরে কিছু দূর গেলে পরে হাতের বাঁ পাশেই উল্টে পড়ে আছে স্বাধীনতার মুক্তিযোদ্ধার এবং অন্তর্বর্তী সরকারও করেনি, এই সরকারও এই যে ওইখানে ফুল দিতে যাচ্ছে, কিন্তু এখানে যে ভেঙে উল্টে পড়ে রাখা হয়েছে এবং এটা ভেঙে ফেলানো হয়েছে জুলফ, এখানে মুজিব বা কারো ইসের না, কিন্তু শুধু মুক্তিযোদ্ধাদের। হ্যাঁ, এবং এটা সংস্কারের ক্ষেত্রে আমরা কোনো উদ্যোগ দেখি না। তাহলে কি সরকার এই তৌহিদি জনতার সাথে রফা করে চলতে চাচ্ছেন? জি ভাইয়া, ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। প্রথম কথা হচ্ছে, সরকার আসলে কারো পক্ষে বা বিপক্ষে না, সরকার হচ্ছে তার নিজস্ব গতিতে আগাচ্ছে এবং আপনারা জানেন 12ই ফেব্রুয়ারির পর দেশের বিভিন্ন ক্রাইসিস মোকাবেলায় সরকার অত্যন্ত ব্যস্ত এবং বর্তমান এই 6টা মাসে কেন না জানি আমরা প্রথম ইনিশিয়ালি দেখলাম হাম সংকট তৈরি হলো। হাম সংকট ক্রাইসিসটা যেতে না যেতেই জ্বালানি সংকট হলো। আপনি বলেন কেন না জানি, কেন না জানি কারণ কি, না আমি কেন না জানি এই কারণে বলছি ভাইয়া, এখানে যদি আমি ব্যাখ্যাটা দিতে যাই তখন আবার উত্তরাধিকার সূত্রটা চলে আসে। না, ওর উত্তর দেন, ওটার জন্য উত্তরাধিকার দিতে হবে। ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু টোটালি এই মিজলস এবং রুবেলা ভ্যাকসিন, যেটাকে শর্টকাটে এমআর ভ্যাকসিন বলে, এটার পিছনে কোনো বরাদ্দ ছিল না এবং ইউনিসেফ বারবার বলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যে এই ভ্যাকসিনটা ইম্পর্টেন্ট হার্ম প্রিভেনশনের জন্য। এবং আপনি কি কখনো ভাইয়া দেখেছেন, আমার থেকে তো আপনি আরও রাজনৈতিক অভিজ্ঞতা বা বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সংবাদ বেশিই জানেন আমি মনে করি, কখনো দেখেছেন বাংলাদেশে হামের কারণে ভ্যাকসিন অভাবে কোনো বাচ্চা হাম রোগে মারা গেছে? দিস ইজ দ্য ফার্স্ট টাইম 2026-এ এসে এই বাচ্চাগুলো মারা গেল। এখন ভাই আপনি বলবেন 1000-এর কাছাকাছি বাচ্চা মারা গেছে, চলে গেছে। এখন ভাই ভ্যাকসিনের কিন্তু একটা রুলস আছে যে আপনি যখন ভ্যাকসিনেশন করবেন সেই বাচ্চাটার বডিতে ইমিউনিটি গ্রো করতে কিছুটা সময় লাগবে, অ্যান্টিবডি ডেভেলপ করতে, এবং সেই অ্যান্টিবডি যখন ডেভেলপ হয়ে যাবে তখনই সে ইমিউন একটা প্রোটেকশন পাবে। কিন্তু আপনারা 180 দিনের যে ইবুক পাবলিশ করেছেন সেখানে সবকিছু আছে, এই হামের বিষয়টি নাই এবং এত বাচ্চা মারা যাওয়ার গল্পটা নাই। গল্পটা ভাই এখন হাম তো স্টিল এখনো বাচ্চারা কিন্তু অ্যাটাক করছে। হ্যাঁ, কিন্তু 180 দিনে তো এতগুলো বাচ্চা মারা গেছে, আমাদের উল্লেখ থাকতে পারতো কি? এটার জন্য যে ভ্যাকসিনেশন গ্যাপ ছিল ইন্টারিম গভর্নমেন্টে, কিন্তু 1000-এর কাছাকাছি তো বাচ্চা মারা গেছে। হ্যাঁ, ওই যে সেই ইফেক্টটা চলে আসছে। সেই ভ্যাকসিন, ওইটার হামের কিন্তু ভ্যাকসিন একটা নিলে হয় না, একটা কিন্তু আপনার হচ্ছে 9 মাসে একটা বাচ্চা নিবে, ঠিক আছে, কিন্তু আপনাদের ই-বুকে আপনারা এটা বললেন না কেন, বা ইন্টারিম গভর্নমেন্টের আপনারা সমালোচনা করলেন না কেন? আপনারা একটা আমরা বারবার এটা সম্ভবত 10 বারের মতো আমি জিজ্ঞেস করছি যে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি হলো না কেন? আচ্ছা, উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি নাই কোথায় ভাই বলেন? প্রত্যেকটা জায়গায় তদন্ত কমিটি আছে। এটা নাই, এটা কোনো তদন্ত কমিটি হয় না। এটা ওপেন, লাউড এন্ড ক্লিয়ার, একদম ওপেন বুকের মতো যে এখানে ভ্যাকসিনেশন গ্যাপ ছিল ভাই। না, এর জন্য দায়ী কে? এর জন্য তো ইন্টারিম গভর্নমেন্ট কেন এটা বরাদ্দ রাখলো না? তার একটু গুরুত্ব সেদিকে তদন্ত করেছেন, সেদিকে জবাবদিহিতার মধ্যে নিয়ে এসেছেন। ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করা হয়েছে, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে তার কাছে জবাবদিহিতা চাওয়া হয়েছে। সেটার জন্য তো অনেক কথাবার্তা হয়েছে, পেপার পত্রিকায় লেখালেখি হচ্ছে। আমরা তো টক শোতে প্রতিনিয়ত বলছি। আপনি জবাব দিচ্ছেন, আমরা প্রশ্ন করছি, আপনি জবাব দিচ্ছেন, কিন্তু সেটি ঘুরিয়ে পেঁচিয়ে। কিন্তু কেন আপনি বলছেন না যে হ্যাঁ ডক্টর ইউনূস এবং নূরজাহান বেগম সহ আর যারা ছিল সংশ্লিষ্ট তাদেরকে জবাবদিহিতা আওতায় আনা হবে, এবং আপনি অ্যাজ এ পার্লামেন্ট মেম্বার আপনি পার্লামেন্টে বিষয়টি তুলবেন? আপনি কথা দিন এখানে, ডক্টর ইউনূস এবং হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা যিনি ছিলেন তারা কি ইন্টারিম গভর্নমেন্টের এই মঞ্চে ঘোষণা দিন যে আমি একজন সংসদ সদস্য হিসেবে আমার দায় রয়েছে দেশ জাতির প্রতি, আমি সংসদে এই বিষয়টি তুলব। ভাইয়া, আমি অবশ্যই বিষয়টা তুলতাম যদি আমি তুলতাম না, আপনি বলুন যে সংসদে অবশ্যই জিনিসটা তুলতাম না। যদি ইন্টারিম গভর্নমেন্টের স্বাস্থ্য উপদেষ্টা ওনার দল যদি না দিতে পারবে না। প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করুন যে তার বিরুদ্ধে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে একের পর এক মামলা রুজুর চেষ্টা করা হচ্ছে, আবেদন করা হচ্ছে, কিন্তু কেন একের পর এক সব খারিজ হয়ে যাচ্ছে? দেখেন, একটা খুব মজার ব্যাপার যে আপনি যে প্রফেসর ইউনূসের কথা বললেন আর আপনি বললেন যে দেখেন এই যে বিদিশা এরশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে 2008-এর
একটা প্রতারণা মামলা 2008-এর। আর এই যে সরকারটা গেল এবং তার এই স্বাস্থ্য, শুধু আমি স্বাস্থ্য উপদেশে একার কথা বললাম, পুরো একটা কাঠামো ছিল এখানে, সচিব হতে শুরু করে অন্যরা, কারো বিরুদ্ধে কি ধরেন কর্মকর্তা হতে শুরু করে সবাই তো ছিল, আচ্ছা। মানে সচিব হতে শুরু করে অনেকগুলো, মানে অধিদপ্তরও আছে, ডিজি আছে, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা এই সরকার নিলেন না। কিন্তু উল্টো ডক্টর ইউনূস এবং তার পারিষদ মানে এই সরকারের সকল বড় বড় অনুষ্ঠানে খুব দারুণভাবে সবচেয়ে ভিভিআইপি মর্যাদায় মানে উপস্থিত হন, কিন্তু 1000 বাচ্চা মরে গেছে। আচ্ছা, এটার উত্তরটা আমি এভাবে দিব ভাই, একদিন সংসদ অধিবেশনে যখন এরকম সরকার এবং বিরোধী দলের মধ্যে আলোচনা সমালোচনার মাধ্যমে বিভিন্ন বক্তব্য একজন আরেকজনের নামে বলছিল, সেই সময়টা কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একদিন এর উত্তরে বলেছিলেন যে বিচারের আওতায় কিন্তু সব কিছুই আনা হবে, হ্যাঁ, এবং ইন্টারিম গভর্নমেন্টের সময় কি কি করা হয়েছে সেটাও কিন্তু হচ্ছে যে আমরা এটা বিচারের আওতায় আনবো। এবং আপনারা দেখেছেন যে আমাদের দুদক যেটা চেয়ারম্যান অলরেডি নিয়োগপ্রাপ্ত হয়েছেন, এবং আমার মনে হয় প্রত্যেকটা কাজই যেটা বাংলাদেশের ক্রাইসিস করছে এবং জনগণের জন্য খারাপ হচ্ছে, প্রত্যেকটা কাজেরই বিচারের আওতায় আনা হবে টুডে অর টুমরো। মাত্র তো 6 মাস গেছে, 6 মাস গেছে। ঠিক আছে, আমরা একটা বিরতি নিব, কিন্তু দুদক খুব মজার। দুদকের কিন্তু অনেকগুলো মামলা শুধু বর্তমান সরকার নিয়োগ দেওয়া হচ্ছে সাবেক বিচারপতি, সেটা সংবিধান লঙ্ঘনের বিষয়। কোন সাবেক প্রধান বিচারপতি লাভজনক পদে যেতে পারে না। কিন্তু ভাইয়া দুদকেরও নিজস্ব কিছু আইন আছে, সেই আইন অনুযায়ী 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সেই আইনি পেশায় হোক, শিক্ষকতা পেশায় হোক বা কোনো বাহিনীর পেশায় হোক, সে তাকে নিয়োগ দেওয়া যাবে। দুদকেরও নিজস্ব আইন আছে। আমরা হচ্ছে ডাক্তার প্রিয়াঙ্কা এবং মঞ্জুর আলম পান্না, আমরা একটা ছোট্ট বিরতি নিব, বিরতির পরে আমরা আবার ফিরে আসব। কিন্তু শুধু একটা কথা বলি যে বর্তমান সরকার এখন অনেক মানে মন্ত্রী এবং নেতারা এই দুদকের প্রচুর মামলার অধীনে ছিলেন আওয়ামী লীগের সময়। অতএব আসলে দুদক কি করে এবং দুদক যে একটি অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়, রাজনৈতিক অস্ত্র, আমরা এটা বরাবরই দেখেছি। তো আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান, পাওয়ার্ড বাই পুষ্টি। ফিরে এলাম আবার চলমানে, পাওয়ার্ড বাই পুষ্টি। আমাদের আলোচনা ছিল নিরাপত্তা কি নিরাপত্তাহীন, এবং এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে চলেছে রংপুরে। রংপুর, সবার দৃষ্টি এখন রংপুরের কেন্দ্রে। কি হচ্ছে সেখানে? মঞ্জুর আলম পান্না, আপনি তো সাংবাদিক, আপনার কাছে কি কি খবর আছে? হচ্ছে ঘটনা নাকি ধামাচাপা দেওয়া হচ্ছে না। প্রিয়াঙ্কা আপা শুরুতেই বললেন যে বিএনপি কোনো কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে না, যেহেতু মামলাটা পিবিআইতে বা ডিবিতে যাচ্ছে বা গেছে। আচ্ছা, ধামাচাপা দেওয়া হচ্ছে না, পুলিশ কোন সাহসে কেন উল্টাপাল্টা বললো যে দুজন ইয়াবাখোর ইয়াবা সেবন করছিল, তাদেরকে বাহা দেওয়াতে এই 4 জন মানুষ হত্যা করা হয়েছে। যে পুলিশ এই বর্ণনাগুলো দিল, তাদেরকে জবাবদিহিতা আওতায় আনা হবে না কেন? তাদেরকে যদি জবাবদিহিতা আওতায় আনা না হয়, তাহলে বলবো যে সরকারের সর্বোচ্চ মহল থেকে এই ঘটনা অন্যদিকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছিল। এবং আপনি দেখেছেন যে ডোম যে কাটাছেড়া করেছে পোস্টমর্টমের সময় এই 4 নিথর দেহকে, লাশের, তিনি কি বলেছে আপনারা নিশ্চয় শুনেছেন। স্পার্ম পাওয়া গেছে মা এবং মেয়ের শরীরে, তাদেরকে রেপও করা হয়েছে তাদেরকে হত্যা করার আগে। পুলিশ কিন্তু সেগুলো কিছু বলেনি, তাদের মুখমণ্ডল ঝলসানো ছিল। পুলিশ বলেছে রশি দিয়ে, দড়ি দিয়ে, গলায় ফাঁস দিয়ে মারা হয়েছে। তাহলে মুখ ঝলসানো ছিল কেন? তাদেরকে যে রেপ করা হয়েছে এটি উল্লেখ করা হয়নি কেন? এটা তো সুরতাল রিপোর্টে আবার যেটি আসছে পোস্টমর্টেম রিপোর্টে, সেখানেও লুকিয়ে যাওয়া হয়েছে। আমি একটু 10 সেকেন্ড একটু পড়ি, হ্যাঁ, সবটুকু না পড়লেও। এখানে বলা রয়েছে যৌনাঙ্গের পশ্চাৎ দেশে, যৌনাঙ্গ সহ পশ্চাৎ দেশে উল্লেখযোগ্য কিছু নিশ্চিত করে বোঝা যায় না। কেন বোঝা যায় না? ডোম বলছে, স্বীকারোক্তি দিচ্ছে, একটা ভিডিও ভাইরাল হয়েছে যে স্পার্ম পাওয়া গেছে, এবং তাকে সংশ্লিষ্ট ডাক্তার বলছে এটি বলা যাবে না, এটি উল্লেখ করা যাবে না, এটি কাউকে না। অন্যরা বলছে যে যেমন ধরেন 3-4 দিন ধরে, ওটা ব্যাখ্যা দিয়েছে যে মানে 3-4 দিন ধরে যেহেতু পড়েছিল, ওই কারণে বিকৃতি এসছে। বিকৃতি এসে কোনটা? মুখমণ্ডল, মানে বডিতে, হ্যাঁ, নানা জায়গায়। নাকি রেপ যে করা হয়েছে তার পাওয়া যায়, ক্লু পাওয়া যায়, সেটি বলা কোনটা? কোন মানে সেটা বলে না, ক্লু পাওয়া যায় না, ওইটা নিয়ে কিছু বলে, শুধু বলছে বিকৃতি। শুনুন, বিষয় হচ্ছে যে
এগুলো তো এখন আস্তে আস্তে বের হচ্ছে, আরো বের হবে। শুধু আমি আপনাকে এখানে বলে যাই, আরো ভয়ঙ্কর তথ্য হয়তো বের হবে, হয়তো। আমি এখনো জেনেছি, মানে যতদূর জেনেছি আমি সেটুকু ডিসক্লোজ করতে চাচ্ছি না, যেহেতু আমার হাতে ওই প্রমাণটুকু নেই। বের হবে আরো ভয়াবহ তথ্য। এখন বিষয় হচ্ছে যে পুলিশ যে একটা স্ক্রিপ্ট দাঁড় করালো, একেবারে দুর্বল স্ক্রিপ্ট, এটি একজন সাধারণ মানুষও এটি সমালোচনা করেছে। লাশ পড়ে আছে, গণপতি চক্রবর্তীর লাশ পড়ে আছে ছাদে। এই ছাদে একটা কাক পক্ষী কেউ যায়নি, ঠোকর মারেনি। তার পাশের যে বাড়ি, ওখান থেকে ওই ছাদ দেখা যায়, পাশাপাশি ছাদ। ওই ছাদে 3 দিনের মধ্যে কোনো মানুষ ওঠেনি, গণপতি চক্রবর্তীর লাশ দেখতে পায়নি, কেউ চিৎকার করেনি, আশপাশে মানুষ শুনতে পায়নি। ওখানে ইলেকট্রিসিটির লাইন ডিসকানেক্টেড করা কেন? যদি এই বিষয়টি তো পুলিশ বলেনি, একজন ইলেকট্রিশিয়ান সে বলছে সবকিছু দেখে। আচ্ছা, যদি নিরাপত্তার কথা ভাবা হয়, খুনিরা ভেবে থাকে সুইচ অফ করবে, ঘরের সুইচ লাইট অফ করে দেবে, ওখানে গিয়ে কেন কাটলো? এবং 2জন ইয়াবাখোরের শরীরে আত্মশক্তি, সারাদিন ধরে তারা এইগুলো করছে, গোসল করছে, এ করছে, সে করছে, এত কিছু করার পরে নিশ্চিন্তে তারা বাড়িতে গিয়ে ঘুমোচ্ছে। সবচেয়ে বড় কথা, এই যে মুগ্ধ এবং সিদ্ধার্থ, তাদেরকে যে আটক করা হলো, কোন ক্লুর বেসিসে, কোন সন্দেহের জায়গা থেকে তাদেরকে আটক করা হলো, সেটা কি পুলিশ বলেছে? বলেনি তো। এবং সন্দেহভাজন অনেককেই বিবেচনার আওতায় আনা উচিত এলাকার। আর কাউকে সন্দেহভাজনের তালিকায় রেখেছে? পুলিশের কাছে তো এই মেশিন আছে যে কোনো এলাকায় ফোন কল ট্র্যাক করার জন্য বা কোথায় কথা হয়েছে সব কিছু তারা সব মানে বের করার মতন তাদের কাছে সেই মেশিন আছে। 300 মিটার এরিয়া, বর্গমিটার, সব কিছু ক্যাচ করা যায়। পুলিশ কল লিস্ট তুলেছে? দেখায়নি তো, কল লিস্ট তোলেনি। তাহলে এই দুর্বল স্ক্রিপ্ট কেন দাঁড় করানো হলো? প্রিয়াঙ্কাপা বললেন যে হ্যান্ডওভার করা হয়েছে, প্রশ্ন উঠেছে, এখন হ্যান্ডওভার করা হয়েছে। তাহলে ওই পুলিশদেরকে কেন জবাবদিহিতা আওতায় আনা হচ্ছে না? কারা ঘটিয়েছে? আমরা দেখি ডাক্তার প্রিয়াঙ্কা এই নিয়ে কি কিছু বলতে চান কিনা, কিন্তু ওনার সাথে একটা প্রশ্ন যুক্ত করে দেই। সেটা হচ্ছে যে নেত্রকোনার সেই চাঞ্চল্যকর শিশু মায়ের একটি কন্যা শিশু হয়েছে, এবং যিনি সাসপেক্টেড ছিলেন ধর্ষক হিসেবে, তিনি তখন দাবি করেছিলেন ডিএনএ পরীক্ষাটা বের হয়ে আসবে এবং যে সে না ধর্ষক, কিন্তু সেই মাদ্রাসা শিক্ষকের ডিএনএর সাথেই মিলে গেছে। এবং তখন যিনি ডাক্তার ছিলেন, নারী ডাক্তার ছিলেন, তাকেও না সামাজিকভাবে এবং নানাভাবে হয়রানির শিকার করেছে এই গ্রুপগুলো। তো এইটা মানে এটাও তো একটা বড় অপরাধ। এটাকে ধরে যদি আপনি বলেন, আর ওইটার ক্ষেত্রে যদি আগে বলার থাকে সেটা বলে না। আচ্ছা, প্রথম কথা, নেত্রকোনা আমার ডিভিশন, এখান দিয়ে শুরু করি। হ্যাঁ, তো যেটা হচ্ছে কি, ডাক্তাররা সবসময় একটা হয়রানির শিকার হয়। এই বিশেষ করে ফরেনসিক সেক্টরে যারা কাজ করে, এটা আবার যদি বলি যুগে যুগে এটা প্রত্যেকটা ডাক্তার যারা ফরেনসিক মেডিসিন নিয়ে কাজ করছে তাদের এটা সাফার করতে হয়। কারণ হচ্ছে কি ভাই, এটা পলিটিক্যাল হোক নন পলিটিক্যাল হোক, দুইটা গ্রুপ থাকেই কিন্তু। তো দেখা যায় সমাজের যেই শ্রেণীটা ধর্ষক, সেই গ্রুপটা সব সময় ডাক্তারদের উপর একটা এক্সট্রা প্রেশার ক্রিয়েট করে, যেন ডাক্তারের রিপোর্ট রাইটিংয়ে সেই ধর্ষকের এগেনস্টে কোনো কথা না আসে। আর সাফারার যারা ভিকটিম সাধারণত দুর্বলই থাকে, কারণ ধর্ষকরা দুর্বলদের উপরেই বেশি হচ্ছে প্রভাব বিস্তার করে, হ্যাঁ, বা আর্থিকভাবে সংকটে থাকে এরকম। তো দেখা যায় যে ওই ভিকটিমরা, যেটা শুধু সেটা না ভাইয়া, আমি যখন নাকি বিভিন্ন জায়গায় কাজ করেছি, উপজেলা সেক্টরেও যখন কাজ করেছি, আমি দেখেছি দুইটা কৃষক গ্রুপের মধ্যে গ্রামে ঝগড়া লাগলো, একজন আরেকজনকে হয়তো বা মার দিল, রড বা রামদা, ছুরি, চাপাতি, গ্রামীণ যে যন্ত্রপাতি আছে, দেওয়ার পরে সে হয়তো বা ইনজুর্ড হলো। পরক্ষণে যে ইনজুর্ড করলো সেই আবার তার নিজেকেও ইনজুর্ড করে, নিজের মাথা ফাটায় অথবা হাত পায়ে কোনো জায়গায় ছিঁড়ে কেটে এনে নিয়ে এখন ডাক্তারকে বলে যে একটা হচ্ছে রিপোর্ট দিয়ে দিতে, ইনজুরি রিপোর্ট, যেন ওই পক্ষ মামলা করলে এই পক্ষ মামলায় জিতে যেতে পারে। তো এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটের অবস্থা, এবং গ্রামীণ এলাকাগুলোতে এগুলো খুব বেশি ঘটে ঢাকা শহরের থেকে। তো সেই ক্ষেত্রে যেটা আমি বলবো যে এটা হচ্ছে বাংলাদেশের একটা অতীত ঐতিহ্য, হ্যাঁ, এবং ডাক্তারদেরকেই কেন জানি এইটাতে বেশি যেতে হয়, কারণ ডাক্তাররা প্রকৃতপক্ষে মানুষের ভালো চায়, সেবা দেয়, এবং ডাক্তাররা দুর্বল প্রকৃতির এই একটা সেক্টরে, কিন্তু হ্যাঁ, মাইরও খায়। হ্যাঁ,
তো এটা নিয়ে ডাক্তার মানে যেমন ধরেন যে এই যে তৌহিদি জনতা ওই যে ইসে গিয়ে মার দিচ্ছে তাদের ক্ষেত্রে সরকারই করছে, কিন্তু খেয়াল করেছেন কখনো যে এই তৌহিদি জনতা নিজেরা কখনো যতগুলো মানে মানে আপনার সামাজিক মাধ্যমে আমরা যতগুলো দেখি মাদ্রাসায় যে রেপের ঘটনা, ছেলে শিশু মেয়ে শিশু, এইটা নিয়ে তো এরা কখনো কিছু মপ করেন না। আপনার কি মনে হয় কেন করেন না? এটা ভাইয়া হচ্ছে এটা আরেকটা বড় কাহিনী, সেটা হচ্ছে যে আমাদের আসলে এই মাদ্রাসা সেক্টরে আমি দেখেছি আসলে স্পেসিফিক কোনো আইন এখন পর্যন্ত তৈরি হয় না। আমরা রেপ নিয়ে দেখি, কিন্তু আমরা বলাৎকার নিয়ে কোনো নতুন আইন দেখি না। এখানে এটা নিয়ে আসলে কথা বলার একটু আমরা একটু নিয়ে আমরা ফেরত আসবো। ডক্টর প্রিয়াঙ্কা, আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান পাওয়ার্ড বাই পুষ্টি। ফিরে এলাম আবার চলমানে পাওয়ার্ড বাই পুষ্টি। আমরা নিরাপত্তাহীনতা নিয়ে কথা বলছি। মঞ্জুরা আলম পান্না, আমরা একটা প্রশ্ন রেখেছিলাম ডাক্তার প্রিয়াঙ্কার কাছে, সেই প্রশ্নটা নিয়ে আপনার কাছে আসছি। সেটা হচ্ছে যে যেমন ধরেন এই মাদ্রাসাগুলোতে যে ধর্ষণের ঘটনাগুলো ঘটে, কিন্তু তৌহিদি জনতা বা এরা কেউ ফতোয়া দিচ্ছেন না, সরকার কোনো বড় তদন্ত কমিটিও করছেন না, মানে এবং এখানে নির্বিচারে ঘটনাগুলো ঘটছে, এবং এই বাচ্চাটার ঘটনা ডিএনএ কিন্তু সেটা প্রমাণ করে যে এটা বারবার হচ্ছে। তো এইটা নিয়ে আপনার মতামত কি? আপোষকামিতা, এবং এটার সাথে আরেকটা জিনিস যুক্ত করে দেই, বাল্যবিবাহ বন্ধের ব্যবস্থা এবং বাধা দেয়াকে এরা কুফরি বলছেন। আপনি মান্নু ভাই, এই যে সোকল্ড তৌহিদি জনতা, এই যে সাম্প্রদায়িকতার মানে আস্ফালন যারা দেখাচ্ছে, এদের বিরুদ্ধে সরকারের কোনো অ্যাকশন দেখতে পাবেন না। বরং আমরা কি দেখলাম যে প্রধানমন্ত্রী গেলেন হেফাজতের আমিরের সঙ্গে দেখা করতে। কওমি জননী উপাধি কিন্তু শেখ হাসিনাও নিয়েছিলেন, তার খেসারত কিন্তু গুনতে হয়েছে। এবং 5 মে 2013, তাই তো হেফাজতের যে ঘটনা, তারপরে কিন্তু মানে আওয়ামী লীগ তো অ্যাকশনে গিয়েছিল, পরবর্তীতে আপোষকামিতায় গেল, কওমি জননী উপাধি নিল। আমরা সেম দৃশ্য পর দেখতে পাচ্ছি এই সরকারের সময়। হেফাজতের দোয়া নিতে হবে, হেফাজতের সাথে আপোষ করতে হবে। শুধু হেফাজত নয়, হ্যাঁ, হেফাজতের আপনার দোয়া নিয়েছে বাঁশখালীতে গিয়ে, হ্যাঁ, আর আপোষ করেছে ব্রাহ্মণবাড়িয়াতে বসে। রাইট, এক্স্যাক্টলি। সো এগুলো আর ব্যাখ্যা করে বলার দরকার নেই। এবং আপনি আমার মনে হয় আমাদের আলোচনা থেকে একটা বিষয় বাদ পড়ে যাচ্ছে, আপনার সাবজেক্টে ছিল, লিস্টে ছিল, মনে করিয়ে দিই। দূতাবাসগুলোতে যে সন্ত্রাসী হামলার হুমকি, ও হ্যাঁ, এটা তো মানে আপনি এটাকে কি বলেন, পৃথিবীর কোনো রাষ্ট্রে বিদেশি কোনো কূটনৈতিক মিশনে চাঁদা চেয়ে সন্ত্রাসী হামলার হুমকি দেওয়া হয়েছে? আপনি আমাকে বলতে পারবেন? আমার জানা মতে নেই। এবং পুলিশ যখন বলছে যে এটা ভুয়া গ্রুপের কাজ, চাঁদা চেয়ে সন্ত্রাসী হামলা হুমকি, এই চাঁদার যে দাবি করা হয়েছে দূতাবাসের কারো পক্ষ থেকে দাবি, মানে এটি বলা হয়েছে গণমাধ্যমের সামনে? বলা হয়নি। তাহলে কি আমরা ধরে নেব যে পুলিশ এখানে হাইড করার চেষ্টা করছে কিছু? আচ্ছা, ধরে নিলাম হাইড না, সন্ত্রাসী হামলার জন্য যে মেইল পাঠানো হয়েছে সেখানে চাঁদার কথা বলা হয়েছে। তাহলে চাঁদা কোন পর্যায়ে পর্যন্ত গেছে? চাঁদাবাজরা এখন দূতাবাসের রাষ্ট্রদূতদের কাছেও চাঁদা চাইছে, মানে চাঁদা কি এখন আন্তর্জাতিকীকরণ হয়ে গেছে? আপনি আমাকে বলুন, মানে এটি কোন পর্যায়ে? এবং এই যে সন্ত্রাসী হামলার হুমকি, আপনি কি এটির মেসেজটা বুঝতে পারছেন? আমার মনে হয় আপনি এটা বেশি কিছু বলেন না, কারণ আজকেই মানে আপনার শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লা, উনি 3 সাংবাদিককে মারধর করেছেন এবং বলেছেন তোমরা লিখবা আমরা পিডামু। ডাক্তার মানে প্রিয়াঙ্কা, মানে আপনি কি এখন আসলে পান্নাকে পিডাবেন কিনা? অবশ্যই, কারণ বিএনপি কিন্তু তাই করছে, সর্বত্র পিটাচ্ছে। না, এখানে একটা কথা আছে যে বিএনপি, সব বিএনপি কি বিএনপি কিনা এটা বুঝতে হবে। কারণ 5ই আগস্টের পর আমরা প্রচুর গুপ্ত সুপ্তকে দেখেছি, হ্যাঁ, যারা হচ্ছে হাইব্রিড বিএনপি হিসেবে ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে আছে। প্রকৃতপক্ষে 17 বছরের যে ত্যাগী নেতাকর্মী, যারা জেল জুলুম খেটেছে, মাঠে ঘাটে খেতে খামারে পলাই ছিল, পাট খেটে ঘুমিয়েছে, হ্যাঁ, এবং যার ব্যবসা বাণিজ্য চাকরি সবকিছু হারিয়ে সে শুধুমাত্র বিএনপি করে গেছে এবং পরিবারকেও সময় দেয়নি, সন্তানদের সময় পায়নি, তারা তো ত্যাগী বিএনপি। তারা কি বিএনপিতে আছে? এবং তারা সব সময় ত্যাগী এবং তারা দলের জন্য নিবেদিত। আরেকটা উদাহরণ দিই আপনাকে, সাভারে ওরস বন্ধের যে দাবি, সেইখানে বিএনপি নেতাকর্মীও আছেন ওরস বন্ধে। হ্যাঁ, আচ্ছা, এটা যেটা হচ্ছে যে আমি বললাম 5ই আগস্টের পরের কথায় যদি আসি,
তখন দেখা গেছে যে বিভিন্ন দল থেকে দলছুট, হ্যাঁ, নতুন করে মুখোশ পরে আসা কিছু মানুষ যাদের হয়তোবা প্রিভিয়াসলি কোনো মানে রিকগনাইজড পদ পদবি ছিল না, হ্যাঁ, বা চাইলেই হচ্ছে এখান থেকে ওইখানে পার হয়ে একটা নিজেকে নতুনভাবে প্রস্ফুটিত করা যায়, এরকম অনেক মানুষ কিন্তু বিএনপির ভিতরে 5ই আগস্টের পর ঢুকে গেছে। এবং যারাই কিন্তু হচ্ছে যে চাঁদাবাজির কথাটা আসছে না, এবং এই চাঁদাবাজিটা আসলে করছে কারা, প্রকৃত ত্যাগী বিএনপির কেউ এই চাঁদাবাজির লিস্টে নাই। আমি এটা লিখিত দিতে আসলে পারি, ত্যাগী হ্যাঁ। বিএনপিটা এখানে সরকারের কোথাও আছে কিনা, আচ্ছা মঞ্জুর পান্না, ত্যাগী বিএনপিটা কোথাও আছে কিনা? আর বিএনপি তো আমরা দেখছি লন্ডন ফেরত বিএনপি, যারা এখন সরকার চালাচ্ছে, তাই নয় কি? ওটাকে তো বিএনপির মধ্যেই লন্ডন প্যাকেজ নাম দেওয়া হয়েছে। এটা বিএনপির মধ্যেই, দলের মধ্যে ডাক্তার প্রিয়াঙ্কা বললেন যে যারা ত্যাগী কর্মী, হ্যাঁ। ত্যাগীরা কয়জন সরকারে আছেন? আমরা তো ত্যাগী অনেককেই চিনি, মানে যেমন ধরেন, যে নাম না বলি, মানে ধরেন অনেকে আছেন, নির্বাচনও আপনি- করতে পারেননি, কিন্তু দীর্ঘ জেল খেটেছেন, কোনো পদ পদবিও পাননি, ছাত্রদল করা এক সময়ের বড় বড় নেতা আছেন। অনেকে আছেন, শামসুজ্জামান দুদু থেকে শুরু করে অনেকেই আছেন। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে কি যে মানে প্রকৃত বিএনপি আর কৃত্রিম বিএনপি বলতে কি বোঝাচ্ছেন প্রিয়াঙ্কা আপা? যাদেরকে বহিষ্কার করা হয়েছিল নির্বাচনের আগে চাঁদাবাজির দায়ে, তারা প্রকৃত বিএনপি না? আপনি আনসার দিন প্লিজ। এখানে বহিষ্কারের বিষয়টা কিন্তু যে হচ্ছে শুধু চাঁদাবাজির দায় তা কিন্তু না, হ্যাঁ, না, দলীয় চাঁদাবাজির কন্দল- অভিযোগে না, স্পেসিফিক্যালি চাঁদাবাজির অভিযোগে অনেককে প্রায় 3000-এর মতন বহিষ্কার করা হয়েছিল। তাদের মধ্যে তারা আপনার প্রকৃত কাছে বিএনপি না? রিপোর্ট থাকা উচিত না যে কতজন আবার রিকভারি করে দলের মধ্যে হ্যাঁ, আমি তো গেছে? সেটাই বলছি, আপনার কাছে উত্তর নেওয়ার চেষ্টা করছিলাম, আপনি জায়গায় চলে গেছেন, আগে উত্তর দিয়ে দিয়েছেন। তাহলে যাদেরকে বহিষ্কার করা হলো নিশ্চয়ই তাদের পদ পদবি ছিল, পদ পদবি না থাকলে তো আর বহিষ্কার করা হবে না। করা হয়েছিল, আচ্ছা, করার পরে আবার কি হলো? সবাইকে নেওয়া হলো। না, এটা সবাইকে যে নেওয়া হয়নি। মানে 80% 90%। আচ্ছা, তাহলে কি হলো? প্রকৃত বিএনপি যারা, তারাই চাঁদাবাজি করছিল। আবার চাঁদাবাজির অভিযোগে যারা বহিষ্কার হলেন, খোদ মানে তৎকালীন বিএনপি চেয়ারপারসন বা এখন তো প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান সাহেব, তার নির্দেশে বহিষ্কার করা হলো, আবার তার নির্দেশেই ফিরিয়ে নেওয়া হলো। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন? এবং ওই সময় আমরা বলতাম যে ডক্টর ইউনূস বিএনপিকে ইচ্ছাকৃতভাবে ফাঁদে পা ফেলাচ্ছে। কেন? এই চাঁদাবাজির ঘটনা যত ঘটবে, অ্যারেস্ট না হওয়ার কারণে, আইনগত ব্যবস্থার ফাঁদে না পড়ার কারণে চাঁদাবাজরা উৎসাহিত হবে এবং বিএনপির জনপ্রিয়তা কমবে। আমরাই বলেছি, আমি কথা শেষ করিনি। আচ্ছা, এখন কি দেখছি? এখন তো ডক্টর ইউনূস নেই, এখন তো বিএনপি ক্ষমতায়। কত পদ পদবীধারী ব্যক্তিরা চাঁদা দাবি করছেন, আপনি সার্চ দেন না, 1 মিনিটের বিষয়, সব বেরিয়ে আসবে গুগলে। না, এখানে একটা তাদের জিনিস বিরুদ্ধে যুক্ত ব্যবস্থা করি, করি। একটা জিনিস জানতে চাই ডাক্তার প্রিয়াঙ্কা, আপনি মানে পুরো সরকার না 180 দিন 6 মাস গেল, শুধুমাত্র নিরাপত্তার জায়গা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কতটা কাজ করতে দেখলেন? সফলতা শব্দটা বলতে আমি নিজেই ভয় পাচ্ছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমাদের খুবই কম সময়, হ্যাঁ, একদমই আমি 1 কম মিনিটের সময়ে মধ্যে বলছি। যদি বলেন ভালো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমি 100% যে সাকসেসফুলি কাজ করছে সেটা বলবো না, কিন্তু যতটুকু কাজ করেছে তার সীমাবদ্ধতার মধ্য থেকে চেষ্টা করেছে। কারণ আমরা দেখেছি, আমি এখানে আমার কাছে একটা রিপোর্ট আছে যে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, হ্যাঁ, ফেব্রুয়ারি থেকে জুলাই 2026-এ আমাদের খুনের মামলা 1789টা, যেটা আগের 6 মাসে মানে ফেব্রুয়ারির আগে সেটা ছিল 1780টা। তার মানে আমার মাত্র বৃদ্ধি পেয়েছে 9টা খুনের মামলা, হ্যাঁ, এবং সেখানে 0.5% বেড়েছে। এবং আমরা যদি তাৎক্ষণিক দেখি যে আপনি ডক্টর ডাকাতি, ইউনূসের জঙ্গি শাসনের সঙ্গে আপনার তুলনা দিচ্ছেন বিএনপি গভর্নমেন্টের, এটা তো আমাদের জন্য লজ্জার। এটা জাস্ট একটা পুলিশ সদর এটা তো দপ্তরের আমাদের জন্য রিপোর্ট। লজ্জার। হ্যাঁ, আমি রিপোর্টের কথাটা বলছি। আপনি এবং মনে হয় সোশ্যাল মিডিয়াতে প্রচুর, যেহেতু ঢাকাতে প্রচুর সিসি ক্যামেরা, অর্থাৎ কিশোর গ্যাংরা যে হারে ছুরি মারছেন, যে হারে মানে ছিনতাই করছেন, আপনি দেখেছেন কিনা আমি জানি না। আচ্ছা, খেয়াল করেন যে আমাদের প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের এ থেকে মানে লুট ঢাকাতে, মানে আপনার তার পেট্রোল পাম্প থেকে 1.5 কোটি টাকার মতো লুট হয়ে গেছে, উদ্ধার হয়নি কিন্তু পুরোটা। তারপরে ধরেন যে এই যে এইমাত্র মানে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি হয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, মানে মানে এটা- ধরেন এইসব 3 মাসে মানে লাস্ট 3 মাসে খুন হয়েছে কতজন পুলিশ রেকর্ডে? 334 জন। 334 জন, মানে এটা আমরা কল্পনা করতে পারি? এবং এটা পুলিশ রেকর্ডে, যেগুলো মামলা হয়নি তো এরকম অসংখ্য আছে। ধর্ষণ, রাহাজানি,
আমরা শেষ করে দিব একটু দেন। এই করে দেন আপনি লাস্ট একটা শেষ হবে মন্তব্য না তো, করেন। সময় শেষ মানে পারবেন না তো, পান্না ভাই শেষ হবে না, তার শেষ আক্ষেপ হবে। শেষ হবে না আসলে আচ্ছা, একটা আপনি দেশ- একটু শেষ বক্তব্য। একটা দেশ থাকলে সেই দেশে বিভিন্ন ক্রাইম থাকবে, ক্রাইসিস থাকবে, আবার সমাধানও থাকবে। তা না হলে তো এটা আমরা জান্নাতের দেশ বলবো, তাই না? এবং ন্যাশনালি কি সমাধান হয়েছে আপা? 6 মাসে সমাধান কেন হবে ভাই? আপনি নিজেই আত্মতুষ্টিতে ভুগছেন। জঙ্গি ইউনূসের সময়কালের সাথে বিএনপি গভর্নমেন্টের জনগণ একটা আমাদেরকে- গণতান্ত্রিক সরকারের সাথে তুলনা করে আপনি জনগণ নিজেই আমাদেরকে 5 বছরের ম্যান্ডেট দিয়েছে, 6 মাসের ম্যান্ডেট না ঠিক ভাইয়া। আছে। তো ডাক্তার আমরা প্রিয়াঙ্কা। মর্নিং শোজ দ্য ডে। ইনশাআল্লাহ ভাই আচ্ছা, ভালো আমার কিছু মনে হয় যে হবে। আমাদের আলাপ চলতেই থাকবে। ডাক্তার সানসিলা জেব্রিন, প্রিয়াঙ্কা সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং মঞ্জুর আলম পান্না সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। আমরা যেই প্রশ্নটা রেখেছিলাম, নিরাপত্তা কতটা নিরাপত্তাহীন, কারণ প্রথম এই মানে এই সংকটটাকে পার করতে হবে, পুলিশকে তার কনফিডেন্সে আসতে দিতে হবে, এবং পুলিশের জন্য যেই কথাগুলো বলা হচ্ছে সেটা কোনোভাবেই সৌজন্যমূলক না, এবং পুলিশকে গিয়ে কেউ মারবেন, পুলিশ অন্যায় করে না আমরা জানি, কিন্তু পুলিশকে কেউ গিয়ে মারবেন এবং সেইটার খুব দ্রুত কোনো ব্যবস্থা হবে না, এইটা আসলে আমাদের নিরাপত্তার বিষয় হতে পারে না, সেটা তৌহিদি জনতাই হোক বা যে কেউই হোক। এইটা আমাদের মনে হয় সরকার বাহাদুর খেয়াল করবেন, সরকার বাহাদুর বিষয়টাকে দেখবেন, এটা আমাদের আশা রেখে আমরা আমাদের চলমানকে আজকের মতো শেষ করছি। চলমান পাওয়ার্ড বাই পুষ্টি। আগামীকাল আমরা একই সময় আবার ভিন্ন কোনো অতিথির সাথে যুক্ত হব। ধন্যবাদ সবাইকে।